দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ঢাকায় শুরু হলো 2 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, আর্থিক খাতের সংস্কার আর পুঁজিবাজার আধুনিকরণের পরামর্শ। বিদেশি বিনিয়োগ আসছে না, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশ উন্নয়নের তাগিদ। ডিজেলের দর বৃদ্ধিতে খরচ বাড়ছে, ধান উৎপাদনের ভর্তুকি চায় কৃষকরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। এদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এখন জোর দিচ্ছে অর্থনৈতিক কূটনীতিতে, তবে আর্থিক খাতের সংস্কার, পুঁজিবাজার ও বন্ড মার্কেট আধুনিকীকরণ সহ বিভিন্ন খাতে আরও উন্নতির সুযোগ দেখছেন বিদেশিরা। 50 বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500, বেড়েছে শিক্ষার হার ও গড় আয়ু, কমেছে দারিদ্র্য। বিদ্যুৎ খাতের উন্নয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, রেমিটেন্স কিংবা রপ্তানি সবখানেই উন্নতির ছাপ স্পষ্ট। এমন সাফল্যের চিত্রই তুলে ধরা হয়েছে 15টি দেশের নাগরিকদের সামনে আন্তর্জাতিক এই বিনিয়োগ সম্মেলনে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমাদের অর্থনীতির আকার এখন $411 বিলিয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ $46.5 বিলিয়ন, মাথাপিছু আয় $2,554। রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। সেই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশব্যাপী নির্মিত হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল। বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দ্রুততর করার চেষ্টা চলছে। দেয়া হচ্ছে নগদ প্রণোদনা সহ বিভিন্ন শুল্ক ছাড় সুবিধা। এমন সুযোগ কাজে লাগিয়ে এদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। Bangladesh is now encouraging private investment more than ever in all the sectors, including financial sector, power transmission, health and pharmaceuticals, agro-business and processing, IT and IT-enabled services, tourism, to name a few. The Saudi private sector is keen to expand its participation in the economic development in Bangladesh. In fact, with us today, a number of prominent Saudi companies who are keen to work with their counterparts here in Bangladesh. We are trying to focus on logistics, ports, terminals, urban infrastructure, transmission and distribution, and these are the sectors we think that we have reason to bring in private capital. বিনিয়োগের এমন আগ্রহ সত্ত্বেও দেশগুলো বলছে ব্যবসা সহজীকরণে আরও করণীয় আছে বাংলাদেশের। The first thing I think is greater engagement of Bangladesh with the world economy. So it's opening up this economy on the global stage, and in particular making Bangladesh a friendlier environment for foreign capital. Financial sector reform, which will encourage foreign capital to come in, increasing the attractiveness of Bangladeshi bond markets, equity markets to international investors will be tremendously important. There is a huge importance on the environment, social and governance on the projects that we do, and it's getting very imperative and critical on the global platform. So I wish we kind of look into it more. And also the foreign exchange regime, which need a bit of liberalization to simplify the external commercial borrowing, not only for FDIs, but also for the domestic, entrepreneurs in Bangladesh. 2 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে 15টি দেশের 2000-এর বেশি প্রতিনিধি অংশ নিয়েছে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদেশি বিনিয়োগের সাড়া খুবই কম মিলছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রস্তাব এসেছে $27 বিলিয়ন, যেখানে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $1.5 বিলিয়ন কিছু বেশি। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়নে জোর দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বিনিয়োগ আকর্ষণে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশে, যেগুলোতে শিল্প প্রতিষ্ঠা করলে প্রথম 3 বছর কোনো আয়কর দিতে হবে না বিনিয়োগকারীকে। মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে মিলবে শতভাগ শুল্কমুক্ত সুবিধা। রয়েছে অন্যান্য প্রণোদনাও, যা এরই মধ্যে বিনিয়োগকারীদের মনোযোগ কেড়েছে। অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রিক বিনিয়োগ বিস্তারে বাংলাদেশকে 3টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। 80% of exports in this country is from ready-made garments, but we need to diversify
to other sectors so that we can increase the volume of exports and the quality of exports and the variety of exports. The second is that export processing zones gives us the opportunity to leverage technologies and move quickly up the value chain. Because the more you leverage the technology, the quicker it happens and the quicker things get done, and the more Bangladesh can integrate into the global value chain, and that actually takes it, lifts it to a developed country as it's intending to do. And the third is about promoting green growth. রোববার বিনিয়োগ সম্মেলন উপলক্ষে এক আলোচনায় জানানো হয় দেশে 9টি অর্থনৈতিক অঞ্চলে শিল্প উৎপাদন শুরু হয়েছে। 28টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ চলছে, যেগুলোতে এখন পর্যন্ত $2,700 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র $160 কোটি, যা মোট প্রস্তাবিত বিনিয়োগের 6 ভাগের মতো। Infrastructure, utility services, efficient and transparent process of investment and business procedures through one-stop service, and the streamlining of custom clearance. Those elements are actually sort of, challenges or weak points of Bangladesh. So, the EZAT will overcome these challenges. আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী জানান, শুধু দেশি উদ্যোক্তা নয়, বিদেশি উদ্যোক্তাদের জন্যও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। বিনিয়োগের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত যেসব সহযোগিতা দরকার তা প্রদানের আশ্বাস দেন তিনি। People not only in Bangladesh, people from abroad are quite keen to invest in Bangladesh. Why? Because they see that the policy are quite FDI friendly. As a land minister, I can assure you that I'm sincerely trying with the utmost sincerity to perform my duty, because land is a very important component. বছরে গড়ে $300 কোটি মতো বিদেশি বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। গত বছর প্রায় $250 কোটি বিনিয়োগ এসেছে বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার হঠাৎ করে একতরফাভাবে টিভি চ্যানেল ও মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ করায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবং করোনা সংকট উত্তরণের ফলে দেশে জীবনযাত্রা যখন স্বাভাবিক হয়ে আসছে এবং অর্থনীতি আবার সক্রিয় হচ্ছে, সে সময় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত টেলিভিশন শিল্পকে সহযোগিতার জন্য অ্যাটকো বিজ্ঞাপন রেট 30% বৃদ্ধির দাবি জানায়। কিন্তু তা উপেক্ষা করে ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। বিজ্ঞাপন রেট 30% বাড়িয়ে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে ইউনিলিভারের প্রতি অনুরোধ জানিয়েছে অ্যাটকো। ডিজেলের দাম বাড়ায় ঝিনাইদহ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বোরো আবাদে উৎপাদন খরচ বাড়বে প্রায় 6,000 টাকা। উৎপাদিত ধান বিক্রি করে এই বাড়তি খরচ ওঠানো সম্ভব হবে কিনা তা অনিশ্চিত। এতে ব্যাহত হতে পারে বোরো আবাদের লক্ষ্যমাত্রা। তবে কৃষি বিভাগ বলছে, সরকার সার সহ কৃষি উপকরণে ভর্তুকি দেয়, খরচ খুব একটা বাড়বে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঝিনাইদহ ও মেহেরপুরে মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। বাম্পার ফলন হওয়ায় চোখে মুখে খুশির ঝিলিক। আমন ধান কাটা শেষ না হতেই শুরু হয়েছে বোরো রোপণের কাজ। আর এর জন্য জমি প্রস্তুত করতে গিয়ে খুশি মিলিয়ে যাচ্ছে তাদের। ডিজেলের দাম বাড়ায় সেচ ও জমি চাষ করতে গিয়ে দিশেহারা কৃষক। মৌসুমটা চলে গেল, যারা কমের ফাঁদে চলে গেল, কিন্তু সামনের মৌসুমটা আমরা কি করে চাষ করবো, এই জন্যই তো আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। এখন আবাদ আমরা করবো কি করবো না, এইভাবে আমরা চিন্তায় আছি। আবার না করলেও তো আমাদের সংসারে চলবে না, আমরা খাইতে পাবো না। তেলের দাম কমলে সব দাম চাষি বাজবে, নাই চাষি শেষ হয়ে যাবে। এবার ধান করা খুব কষ্ট হবে। আবার যে জায়গায় 1 বিঘা লাগাতাম 2 বিঘি, সে জায়গায় এবার একটু কমই লাগাইতে হবে, নাহলে তো হবে না। বোরো আবাদ পুরোপুরি সেচের উপর নির্ভরশীল জানান কৃষক। আর সেচ যন্ত্রের বেশিরভাগই চলে ডিজেলে। অতি প্রয়োজনীয় এই জ্বালানির দাম বাড়ায় বিঘা প্রতি সেচ খরচ বেড়েছে অন্তত 5,000 টাকা। সে হিসেবে জমি চাষে খরচ বেড়েছে গড়ে 1,000 টাকা। গতবারের চেয়ে বিঘা প্রতি মোট ব্যয় 6,000 টাকা ছাড়িয়েছে। লিটার যদি 15 টাকা বাড়ে, তো আমার কাছে 8,000 টাকা বিঘা চলছে, সেটা আমার কাছে আপনার প্রায় 12,000 টাকা পড়ে যাবে। ঠিক আছে,
সেই তুলনায় আপনার পাউরুটি যাতে সৃষ্টি হবে সেটা একটা দাম রয়েছে। এ তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আমাদের তেলের দাম একটু কমাতে হবে এবং শেষ পামাওয়ালাদের জন্য একটু ভর্তুকি দিতে হবে, তা না হলে আমরা কোনো রকমই পারবো না। সরকার আমাদের বাঁচাক, কোন দিক দিয়ে বাঁচাবে, ভর্তুকি দিয়ে নাকি তেলের দাম সারের দাম কমই? তবে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, সরকার কৃষকদের সারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে ভর্তুকি দিচ্ছে। কাজেই ডিজেলের দাম বাড়লেও উৎপাদন খরচে খুব বেশি প্রভাব পড়বে না। ডিজেলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে আমাদের সারের মূল্য সরকার কমেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে চাষিদের এই উৎপাদন খরচের বা কোনো পড়বে না, বাধ্যবাধকতা বা তেমন কোনো উৎপাদন খরচের দিক দিয়ে চাষিরা কোনো ক্ষতির সম্মুখীন হবে না বলে আমি আশা করি। কৃষকের জন্য যে সকল উপকরণ, যে সকল প্রণোদনা কৃষকের জন্য বরাদ্দ রাখে, সেগুলি যাতে প্রকৃত কৃষকের হাতে তুলে দিতে পারি কোনো রকম হয়রানি ছাড়া, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের এবং সেটা আমরা ইনশাল্লাহ করে থাকি। ঝিনাইদহে এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮,৮৫৫ হেক্টর জমিতে। মেহেরপুরের লক্ষ্যমাত্রা ১৯,৯৫০ হেক্টর। ডিজেলের দাম না কমলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নাও হতে পারে, আশঙ্কা কৃষি সংশ্লিষ্টদের। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শুরু করলো ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক DACX ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৭৭৩-এ। বেচাকেনা হয়েছে ৮৩৭ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির, আর অপরিবর্তিত আছে ১৫টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট ৭৮ পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ মার্জিনাল ডিক্রিজ ইন টার্নওভার, এবং আমরা দেখেছি যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে কারেকশন পরিলক্ষিত হয়েছে। আমরা যদি এখন সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই টার্নওভার বেসিসে, আমরা দেখব ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই টেক্সটাইল সেক্টর। এবং আমরা যদি মোস্ট ট্রেডেড শেয়ারসের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই ওয়ান ব্যাংক অ্যান্ড IFIC। সরবরাহ ব্যবস্থায় সংকট, পণ্যের অপর্যাপ্ততা, মূল্যস্ফীতি আর কোভিড সংক্রমণ কোনো কিছুই বাধা হতে পারেনি ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায়। অনলাইনের পাশাপাশি এবার শপিং মলে বেড়েছে ক্রেতা সমাগম। এবারে ব্ল্যাক ফ্রাইডের বিক্রি বেড়েছে আগের বছরের চেয়ে প্রায় ৩০% বেশি। বিক্রির এ পরিমাণ বড়দিন পর্যন্ত $850 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্ল্যাক ফ্রাইডে, ছাড়ে পণ্য কেনার উৎসব। বছর জুড়ে এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন শপিং প্রেমীরা। করোনা ভীতি কাটিয়ে চলতি বছর দিনটিকে দেখা গেছে অনেকটাই চিরচেনা সেই রূপে। ব্ল্যাক ফ্রাইডে সকাল থেকেই ক্রেতা সমাগমে মুখর হয়ে ওঠে বিভিন্ন শপিং মল আর দোকানগুলো। গেল এক দশকে বেড়েছে অনলাইনে কেনার প্রবণতা। ভিড় এড়িয়ে অনলাইনে পণ্য কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রেতারা। কিন্তু এবার সরবরাহ ব্যবস্থার সংকটে সময়মতো পণ্য হাতে না পাওয়ার শঙ্কা আর অনলাইনে পর্যাপ্ত পণ্য না থাকা শপিং মলমুখী করেছে ক্রেতাদের। তবে পর্যাপ্ত পণ্য ছিল না অনেক দোকানেও, সেই সাথে যোগ হয়েছে কর্মী সংকট। তাই ব্ল্যাক ফ্রাইডের দিন কার্যক্রম শুরু করতেও দেরি হয়েছে অনেক শপিং মলের। আর কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে হতাশ হয়েছেন অনেক ক্রেতাও। We came here to buy. I want to buy the iPhone and he want to buy the Samsung 21 and they're all sold out, so we need to wait a little bit more because I was shocked. I really thought that I'll come in the morning and I'll have to wait maybe an hour or two, which I won't wait. But when I came and they got a free entry, I really surprised. এত কিছুর পরও প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়েছে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে। মাস্টার কার্ড স্পেন্ডিং প্লাসের হিসেব বলছে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে বিক্রির পরিমাণ আগের বছরের চেয়ে 29.9% বেড়েছে, যা তাদের পূর্বাভাসের চেয়ে 20% বেশি। I think that the Cyber Monday deals are going to get crazy by Sunday because all of the online retailers, namely Amazon, they're going to be watching to see what happened in stores this weekend and ensure that they get a piece of the action early next week. So in order to do that, they're going to have to shift prices as necessary. So whatever we see today, I expect it to get more advantageous by Monday or Tuesday, and that will be the big tell-all for Cyber Monday week. পণ্য হাতে পাবার অনিশ্চয়তায় এবার আগেভাগেই অনলাইনে অর্ডার দিয়েছেন বেশিরভাগ ক্রেতা। ডেলয়েটের হিসেব বলছে দিনটিকে কেন্দ্র করে মার্কিন নাগরিকরা তাদের বাজেটের 80 থেকে 85% ব্যয় করেছে ব্ল্যাক ফ্রাইডের আগেই। বিশ্লেষকরা বলছেন সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তায় ক্ষতির মুখে পড়বে মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বড়দের নিজস্ব সরবরাহ ব্যবস্থা থাকার কারণে তাদের ব্যবসায় তেমন কোনো প্রভাব পড়বে না। For this holiday weekend, the big players are fine because they own the supply chain.
If you are small or medium size, you had more issues. But right now, it looks good for Black Friday in most electronics and TVs and technical gadgets, things like that. It'll get more heated going into the Christmas holiday. But for this weekend, it looks pretty good. ব্ল্যাক ফ্রাইডে দিয়ে যে কেনাকাটার উৎসব শুরু হয় তা চলে বড়দিনের আগ পর্যন্ত। অ্যাডোবি ডিজিটাল ইন্ডেক্সের হিসেবে চলতি বছর নভেম্বর আর ডিসেম্বর মিলে অনলাইনে বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে $207 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে প্রায় 10 ভাগ বেশি। ন্যাশনাল রিটেল ফেডারেশনের হিসেবে বিক্রির এ মৌসুমে সরাসরি আর অনলাইন মিলে বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে $843 থেকে $859 বিলিয়ন, যা হবে আগের বছরের চেয়ে 8.5 থেকে 10.5% বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।